সকলের সামনে ওকে কিস করবে নয়তো ডান্স করবে, দুটির মধ্যে যে কোনো একটি করলেই হলো। নাও ফাস্ট। ড্যাগিংয়ের শিকার হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা। ওকে যা করতে বলা হচ্ছে সেগুলো ও জীবনেও করবে না। সিনিয়রদের মধ্যে থেকে একজন ধমকের সুরে বলে, এই মেয়ে কি বলছি শুনতে পাচ্ছ না, কিস করো ওকে। সোহা মাথা তুলে তাকায়। যেই ছেলেকে কিস করতে বলছে তার দিকে এক নজর তাকায়। ওর চোখ দুটো পানিতে টইটম্বুর হয়ে গেছে। সাহায্যের আশায় একজনের মুখের দিকে তাকিয়ে রইল সোহা, তবে যার দিকে ও তাকিয়ে আছে সে ওর দিকে ভুলেও তাকাচ্ছে না। গম্ভীর চোখ মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। কিস করো নয়তো ডান্স করো, তোমার জন্য আমরা সারা দিন এখানে দাঁড়িয়ে থাকব না। সোহা শুকনো ঢোক গিলে জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে জড়ানো গলায় বলে, আপনারা এমন করছেন কেন আমার সাথে, আমাকে যেতে দিন এখান থেকে। পাশ থেকে একজন বলে, সোনামণি তোমাকে যেতে দিতেই তো চাইছি, আমরা যা করতে বলছি দ্রুত সেটা সেরে ফেললেই তো হয়। আমি ওনাকে কিস করব না। ঠিক আছে ডান্স করো। ডান্স করতে পারি না। তাহলে কিস করো, এটা করা একদম সহজ। কথাগুলো বলে ছেলেটা দাঁত বের করে হাসে। সোহার শরীর রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করেছে। এই মেয়ে কথা কানে যাচ্ছে না, দ্রুত করো। সোহা থেমে থেমে ভয় জড়ানো গলায় আবার বলে, আমি এসব কিছুই করতে পারব না, আমাকে যেতে দিন। আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ রক্ষা পায়নি, তুমিও পাবে না। এই দুটোর একটা যদি করতে না পারো তাহলে 1000 বার কান ধরে উঠবোস করো। চমকে ওঠে সোহা। সোনামণি দ্রুত করো। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা যুবক ঘাট ঘুরিয়ে ফ্রেন্ড হাসান মাহবুবের দিকে তাকায়। এভাবে তাকাতে দেখে হাসান বলে, দেরি হয়ে যাচ্ছে, ওই দুটো যখন করবে না তখন কান ধরে উঠবোস করুক। যুবকটা পুনরায় ফোনের স্ক্রিনে তাকায়। সোহার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে দুই হাতে দুই কান ধরে নিচের দিকে দৃষ্টি রেখে উঠবোস করতে শুরু করে। কয়েকজন ছেলে কাউন্ট করছে জোরে জোরে সুর ধরে। উঠবোস করতে করতে অপমানে দুঃখে কষ্টে ফুপিয়ে ওঠে সোহা। এতক্ষণে এসে সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষ শ্রবণ চৌধুরী ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায়। এক পর্যন্ত হতেই এতক্ষণ গম্ভীর হয়ে চুপচাপ থাকা শ্রবণ গম্ভীর বিরক্তি মাখা স্বরে বলে, এর ফালতু কান্না শুনতে ভালো লাগছে না, এটাকে দূর কর, এখন অন্য জনকে সামনে আনো। হাসান সোহাকে বলে, এই মেয়ে যাও এখন। সোহা কান ছেড়ে ব্যাগ তুলতে তুলতে অভিমান ভরা দৃষ্টিতে শ্রবণের দিকে তাকায় একবার। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিয়ে ব্যাগ হাতে সকলের মধ্যে থেকে বেরিয়ে গেটের দিকে এগিয়ে যায় চোখের পানি মুছতে মুছতে। দৃশ্য 2 বাড়িতে সোহার অভিযোগ, সোহা চোখের পানি মুছতে মুছতে বাড়ির ভেতর প্রবেশ করে। সোফায় বসে থাকা সোহার দাদা সামাদ চৌধুরী নাতনির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠেন। অবাক হয়ে বলেন, সোহা কি হয়েছে দাদু ভাই, এভাবে কাঁদছ কেন, আর ভার্সিটি থেকে ফিরে আসলে কেন? সোহা ফোপাতে ফোপাতে পুরো ঘটনা খুলে বলে। সামাদ চৌধুরী বিস্ময় নিয়ে বলেন, শ্রবণ তোমাকে এসব করতে বলেছে? হ্যাঁ। শ্রবণ ভার্সিটিতে ড্যাগিং করে। হ্যাঁ, খুবই বাজে বাজে কাজ করতে বলে। আমি আর ওই ভার্সিটিতে যাব না। রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হও, আমি দেখছি। তুমি ভাইয়াকে কিছু বলো না, কিছু বললে আরও রেগে যাবে, আমি তোমাকে বলেছি বলে। আমি দেখছি তুমি যাও, ভয় পাওয়ার কিছু নেই। প্রয়োজনে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব, আবার নিয়ে আসব। দৃশ্য 3 দাদা ও শ্রবণের কথোপকথন। সামাদ চৌধুরী রুমে এসে নিজের ফোন হাতে নিয়ে শ্রবণের ফোনে কল করেন। শ্রবণ, আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়া আলাইকুমুসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তুমি ভার্সিটিতে কি করেছ আজ? কি করেছি? সোহাকে ড্যাগ দিয়েছ কেন? কে সোহা? সোহাকে চিনতে পারছ না তুমি? না, তোমার চাচাতো বোন সোহা। সরি দাদা ভাই, আমি কোনো চাচাতো বোনকে চিনি না। শ্রবণ, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না ওই বাড়ির। অন্য কিছু বলার থাকলে বলো, না হয় রাখছি, আমি এখন ক্লাসে আছি। তুমি ভার্সিটিতে মেয়েদের ড্যাগিং করো? শুধু মেয়েদের না, ছেলেদেরও করি। এসব কেন করো? আমাকেও করা হয়েছিল। বিকেলে বাড়িতে আসবে আজ। সময় হলে আমি নিজেই যাব। তোমার বাবা তোমাকে কিছু বলেনি? কে বাবা? আমার মায়ের সাথে সাথে বাবাও মারা গেছে। আমি বলছি তোমাকে, তুমি বিকেলে বাড়িতে আসবে।
চেষ্টা করব, রাখছি এখন, ভালো থেকো। ফোন কেটে দিয়ে আগে দাঁত কিডমিট করে শ্রবণ। দৃশ্য ৪ শ্রবণের বাড়ি ফেরা ও হুমকি কলিং বেল বেজে ওঠে। সোফায় বসে টিভি দেখতে থাকা সোহা এগিয়ে এসে দরজা খুলে সামনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকা শ্রবণকে দেখতে পায়। শ্রবণ সোহাকে ধরার জন্য হাত বাড়াতেই সোহা এক দৌড়ে শ্রবণের নাগালের বাইরে চলে যায়। সোজা সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেছে। শ্রবণ রেগে কথা বলে। ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। শ্রবণ উপরে আসতে আসতে সোহা রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে ভেতর থেকে। হাত দিয়ে দরজায় জোরে জোরে আঘাত করে রেগে বলে, সোহার বাচ্চা, দরজা খোল বলছি, নয়তো দরজা ভেঙে ফেলব। সোহা কথা বলে না ভেতর থেকে। শ্রবণ ঘুরে দাঁড়ায়। তখনই মিসেস তনিমা চৌধুরী রুম থেকে বেরিয়ে আসেন। বড় ছেলেকে দেখে খুশি হয়ে বলেন, কেমন আছো শ্রবণ? প্রত্যেকবারের মতো এবারেও শ্রবণ ওনার দিকে তাকায়ও না, মুখে কিছু বলেও না। সোজা দাদার রুমের দিকে আগায়। শ্রবণ দাদার পাশে বসতে বসতে গম্ভীর স্বরে বলে, কিসের জন্য আসতে বলেছিলে? যার জন্য আসতে বলেছি সেই আলোচনা তো সন্ধ্যার পর হবে, সবাই বাড়িতে ফিরলে। শ্রবণ কপাল ভ্রু কুঁচকে বলে, কিসের আলোচনা? সেটা সন্ধ্যার পরেই জানতে পারবে। এখন বললে সমস্যা কোথায়? আমি তো পুরোপুরি জানি না, তোমার আম্মু আর চাচ্চু জানে। ওরা আসুক, তারপর জানা যাবে। দাদা ভাই, তোমাকে এক কথা আর কতবার বলব, ওই লোককে আমার বাবা বলবে না। আমি ঘৃণা করি ওই লোক আর এই বাড়ির সবাইকে। তাহলে আমাকে ঘৃণা করো না কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভাই বোনদের ভালোবাসো না কেন? বাদ দাও এসব কথা। সোহার সাথে ভার্সিটিতে অমন করেছ কেন? বাড়িতে এসেই আমার নামে নালিশ করেছে, তাই না? কাঁদছিল মেয়েটা, আমি জিজ্ঞেস করায় বলল ড্যাগিং এর শিকার হয়েছিল। তুমি নিজের ছোট বোনকে এসব কিভাবে করতে বলতে পারো? শ্রবণ, আমি বাক্য হারা হয়ে গিয়েছিলাম তোমার কাছ থেকে, এমন কিছু আমি আশা করিনি কোনো দিন। কাকে তুমি বারবার আমার বোন বানাচ্ছ? ও আমার বোন। আপন বোন না হলেও চাচাতো বোন তো। এই দুনিয়ায় আমি আর আমার তুমি আছো, বুঝতে পেরেছ? অন্য কাউকে আমার আপন জন বানাবে না। বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ বলেই বড় চোখ করে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। তাহলে পাত্রী দেওয়া শুরু করি, কি বলো? এই ফালতু বিয়ে কে করবে? ১০০ বছর বেঁচে থাকলেও বিয়ে করব না আমি। যদি এমন হয় যে বিয়ে না করলে আমি আজকেই মরে যাব, তবুও বিয়ে করব না আমি। বিয়েতে এত অনীহা কেন? ২০৫ সোহাকে শাস্তি। অনেক ডাকাডাকির পর খাবার খেতে রুম থেকে বেরিয়েছে সোহা। দরজা লক করতে ভুলে গিয়েছিল সোহা, যেই ভুলের খেসারত ওকে এখন দিতে হবে। রুমের ভেতরে শ্রবণকে দেখে সোহার প্রাণ শুকিয়ে গেছে। শোয়া থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায়। শ্রবণ দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমার নামে নালিশ দেওয়া তোর সাহসের তারিফ করতেই হয়। সোহা ভয়ে পেছাতে পেছাতে কাঁদো কাঁদো গলায় বলে, বিশ্বাস করো ভাইজা, আমি তোমার নামে কোনো নালিশ দেইনি। ঝড়ের বেগে সোহার কাছে এসে দাঁড়ায় শ্রবণ। খপ করে গলা চেপে ধরে বলে, কে তোর ভাই? আর তুই না বললে? দাদা ভাই জানল কিভাবে? আমাকে কল করে জিজ্ঞেস করল কেন? কিছুক্ষণ পর শ্রবণ নিজেই ছেড়ে দেয়া সোহার গলা। ছাড়া পেয়ে কাশতে কাশতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। শ্রবণ ভেতরে এসে সোহার চুল মুঠো করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আমার নামে আরও কারো কাছে নালিশ করবি? না না, কাউকে কিচ্ছু বলবো না, কখনো ছেড়ে দাও আমাকে। শ্রবণ সামনের দিকে তাকিয়ে লাল একটা বালতি ভর্তি পানি দেখতে পায়। নির্দয়ের মতন সোহার চুল ধরে টেনে বালতির কাছে নিয়ে আসে। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে সোহা। টেনে তুলে বালতির মধ্যে মাথা চেপে ধরে বলে, এবার চিৎকার কর। দম ফুরিয়ে যাবে এমন সময় মাথা টেনে তোলে বালতি থেকে। শ্রবণ দাঁতে দাঁত পিষে আবার বলে, বাকি জীবন আর আমার নামে নালিশ করবি কারো কাছে? দুর্বল চোখ জোড়া দিয়ে কোনো রকম তাকানোর চেষ্টা করে ক্ষীণ স্বরে বলে, না। যদি এমন দুঃসাহস আবার দেখাস, একদম প্রাণে মেরে ফেলব। সোহাকে ওয়াশরুমেই ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায়। ২০৬ সন্ধ্যার আলোচনা ও গান সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে। শ্রবণ দাদার পাশে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে টাইপিং করতে ব্যস্ত। শ্রবণের বাবা মিস্টার শামীম রেজা চৌধুরী বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, শ্রবণ। শ্রবণ তাকায় না, কিছু বলেও না। তোমার পছন্দের কোনো মেয়ে থাকলে বলো। শ্রবণ ঘাট কাত করে বাবার দিকে তাকায়। ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে, হঠাৎ আমার পছন্দ নিয়ে ভাবছেন কেন?
তোমাকে বিয়ে করাতে চাই। শ্রবণ বিড়বিড় করে কথা বলে। পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। তুমি যখন বিয়ে করতে চাইছ না তখন আর আমাদের কি করার? আগামী সপ্তাহে স্পর্শের সাথে সোহার বিয়ে হবে। বাকি কথা শেষ করতে না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্তির সুরে বলে, এই অপ্রয়োজনীয় কথা শোনানোর জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। এই কথা শোনার অত সময় নেই আমার। বাইক নিয়ে সোজা আসে টিএসসির মোড়ে। ওর বন্ধুরা সবাই বসে আছে এখানেই। হাসান নিজের হাতে থাকা গিটারটা শ্রবণের হাতে দিয়ে বলে, ভাই একটা গান ধর তো, কয়েকদিন হয়ে গেছে তোর গান শুনিনি। ভাল লাগছে না সরা এই গিটার। ভাই একটা গান ধর, মেজাজ ঠিক হয়ে যাবে। তুই গা। সবাই জানে তোর কণ্ঠে জাদু আছে, তোর গান শুনলেই মন ভালো হয়ে যায়। শ্রবণ আর কিছু না বলে গিটারে টুং ট্যাং শব্দ তুলে গান গাইতে শুরু করে। আমি মাটির একখান ঘর বানাব, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব, আরে সাদা কাপড় পইডা আমি গান গাইব আকাশছুমি, ওপারেতে ঢোল পিটিয়ে আমার বিয়ের দাওয়াত দিব। আমি মাটির একখান ঘর বানাব, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাব।